সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু, আমরা সেদিকে নজর রাখবো। অর্থাৎ এখন অবধি মোট 24 জন মারা গেছেন। আপনারা দেখবেন যে এই যে ক্রমাগত মৃত্যু হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে চিকিৎসা পরিষেবা না পাওয়াটা ঠিকঠাকভাবে তার একটা অন্যতম তো বড় ফ্যাক্টর বটেই। আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 6 তারিখে এই নিয়ে একটা টুইট করেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি এই প্রত্যেক দিন এই কর্মবিরতির কারণে যে পরিমাণে প্রাণহানি হচ্ছে সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এটা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। মানবতার যে দাবি তার বিরুদ্ধে মৌলিক কর্তব্য যেটা পালন করা মানবতার পক্ষে, সেটা তার বিরুদ্ধে যাচ্ছে। আপনারা দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট নিয়ে সেই সময় বেশ কিছু বিপক্ষ রাজনৈতিক দল সেইটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করেছিল, বাধা জানিয়েছিল। কিন্তু যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে প্রধান বিচারপতি, প্রায় সেই কথাই বলেছিলেন যে আন্দোলন প্রতিবাদ সবই হতে পারে, কিন্তু তা দায়িত্বকে সরিয়ে দেখে নয়। ফলে সুপ্রিম কোর্টের আজকের রায় বা আজকের বক্তব্য, যে ভার্ডিক্ট উনি দিয়েছেন, ওনারা দিয়েছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই টুইটটা একেবারে যথাযথ এবং সঙ্গত ছিল। এরপর আমি আরও কিছু কথা বলবো। আমি খালি তার আগে একটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে যে তারপর আমি পার্থভূমিককে বলতে বলবো যে আজকে আপনারা দেখেছেন যে মুখ্য সচিব একটু আগে জানিয়েছেন যে যে দাবিগুলি জুনিয়র ডাক্তার বন্ধুরা করেছিলেন, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা স্থাপন, তার জন্যে একটা উদ্যোগ নেওয়া, নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মীদের অন্তর্ভুক্তি, অতিরিক্ত শৌচাগার, রেস্টরুম, বিশ্রাম কক্ষ ইত্যাদির অর্থাৎ যে পরিকাঠামোগত যে দাবিগুলি ওনাদের ছিল, তার জন্যে একটু আগেই রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে তারা তার জন্যে একটা বড় একটা বিস্তৃত একটা স্ট্যাটাস রিপোর্ট দাখিল করছে, এবং এগুলো প্রত্যেকটা এটা তৈরি করা হবে এবং তার জন্য সরকারি তহবিল থেকে তার জন্য অর্থ মঞ্জুর করা হবে। সিআইএসএফ থাকার ব্যবস্থা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী ডিটেলে বলেছে, আমি আর তার মধ্যে আর যাচ্ছি না। মুখ্যমন্ত্রী খুব বিশদেই আজকে প্রশাসনিক বৈঠক থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে যখন কথা বলছিলেন তিনি জানিয়েছেন যে এবং এইটুকু আমি আবার বলতে চাই যে এই কর্মবিরতির কারণে প্রায় লক্ষাধিক মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রায় 6.5 লাখ সার্জারি, অস্ত্রোপচার, খুব গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার, যেটা না হলে মানুষের জীবন সংশয় পড়তে পারে। এই ধরনের প্রায় 6.5 লাখ রোগী এই মুহূর্তে তারা একটি শল্য চিকিৎসার জন্যে, একটি ছুরির জন্যে, ডাক্তারের একটি প্রাণদায়ী ছুরির জন্যে তাকিয়ে আছেন, যে তারা বলছেন যে আপনারা যদি অনুগ্রহ করে প্রাণ বাঁচান। সেই 6.5 লাখ রোগী, তাদের এখনও সার্জারি হয়নি, সেটাও তারা অপেক্ষা করছেন। তো আপনারা জানেন যে আপনাদের আন্দোলন, সেখানে আমার মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার করে বলেছেন যে এগুলি আমরা সমর্থন করছি, এবং যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই জুনিয়র ডাক্তারের মৃত্যু, সেটা আমরা সবসময় সমবেতী, আমরা সবসময় তার সঙ্গে সহমর্মিতা, সমবেদনা সব জানাচ্ছি। কিন্তু আপনাদেরও আমরা অনুরোধ করছি আজকে প্রধান বিচারপতির রায়ের পরে, যে দয়া করে অনুগ্রহ করে আপনারা এই কথাটাকে আপনাদের রেকর্ডিংয়ে বা আপনাদের বিবেচনার মধ্যে আপনারা অনুগ্রহ করে নিয়ে আসুন। এইটা আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ। আমি শ্রী পার্থভূমিককে কিছু কথা বলতে বলছি, তারপর আবার আমি বলবো। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। হ্যালো, ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে, এবং অতি অবশ্যই আপনাদের যারা আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটা, যে মূল যে ইস্যু, আপনারা লক্ষ্য করে দেখুন সেই ইস্যু থেকে আমরা কত দূরে সরে গেছি।
আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া ছিল যে যারা আমার ছোট বোনকে আর্জি করে খুন করেছে, ধর্ষণ করেছে, তার বিচার হোক এবং সেটা কত তাড়াতাড়ি লোকসমক্ষে আসবে। আর আজকের যে কোনো আলোচনার টপিক সেটাকে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে। 27 দিন চলে গেল সিবিআই এর হাতে তদন্ত, 648 ঘন্টা কেটে গেল সিবিআই এর হাতে তদন্ত। আজকেও সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি সিবিআইকে বলেছে আবার নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে। দুদিন আগে ব্যাংশাল কোর্টে যখন জেল হেফাজতের পর আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি উপস্থিত হতে পারেননি। তার মানে মূল যে ঘটনা, সেই ঘটনা থেকে কি আমরা চোখ ঘুরিয়ে নেব, আমরা মুখ ফিরিয়ে নেব? এই ঘটনাকে কেন্দ্র করেই তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ওনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, ওনাদের যে প্রাথমিক দাবি ছিল স্বাস্থ্য ভবন মেনে নিয়েছে। তারপরে ওনারা যে দাবি করেছিলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে সব দাবি মেনে নেবার পরেও ওনাদের যদি আরো কিছু বলার থাকে, আমার আলোচনা দরজা খোলা, ওনারা আলোচনায় আসুক, ওনাদের কি কি বলার আছে আমরা আলোচনার জন্য দরজা খোলা রেখেছি। ডাক্তারবাবু, আপনারা তো এটা মনে রাখবেন যে গ্রামের গরিব মানুষ আপনাদের ভগবান মনে করেন, তারা মনে করেন আপনারাই তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন। যে মানুষগুলো, গরিব মানুষগুলো আপনাদের ভগবান মনে করেন, তাদের প্রতি ভগবানের মতো আচরণ করুন। আমরা শুধু এইটুকু অনুরোধ করতে এসেছি। আজকে নিয়ে 24টা মানুষ মারা গেল। এই 24টা মানুষের পরিবারে কি অন্ধকার নেমে এলো আপনারা একবার চিন্তা করবেন না, একবার বিবেচনা করবেন না? আমরা বারংবার, কেউ একদিনের জন্য আমরা বলিনি যে ডাক্তারবাবুদের এই আন্দোলন অন্যায়। নিশ্চিতভাবে তারা নিরাপত্তা চাইতে পারে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজে টুইট করে বলেছিলেন ডাক্তারবাবুরা কি চেয়েছেন, শুধু তো নিরাপত্তা, তাদের সেটা দেওয়া উচিত। প্রথম যিনি গলার আওয়াজ উঠিয়েছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমার আলোচনার দরজা সবসময় খোলা। আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গরিব মানুষের কাছে, যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান, দয়া করে ভগবান রূপে ফিরে আসুন। আর একটা কথা বলতে চাই, যারা আজকে আপনারা জানেন যে একজন বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করা লোক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট দিয়ে কিছু বলতে গেছিলেন। ছোটবেলায় একটা বাংলা প্রবাদ পড়েছিলাম, ন্যাড়া বারবার বেলতলায় যায়। আজকে দেখলাম সেই ন্যাড়া কীরকমভাবে ভৎসিত হলেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি সে আবার ওই কোর্টে যাবে, কারণ ন্যাড়া বারবার বেলতলাতেই যায়। আসলে বুঝতে হবে যে জায়গাটা কি, তার পেরিফেরি কি, সেই জায়গাটার ওজন কি, সেই জায়গাটায় বলতে গেলে আমাকে কতদূর সেই জায়গাটা সম্পর্কে অবহিত হতে হবে। কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে ভাবেন কোনো চ্যানেলে ডিবেটে বসেছেন, এটা বাংলারও লজ্জা। আর যেহেতু আমি বাংলায় থাকি, এটা আমারও লজ্জা যে একটা বাংলার একটা দলের হয়ে একজন সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করছেন, তার এথিক্স জ্ঞানটাই নেই। আমি আবার পুরনো কথায় ফিরে আসছি, স্বনির্বন্ধ অনুরোধ ডাক্তারবাবুদের, আপনারা কাজে ফিরে আসুন। আপনাদের কাজের পরিবেশ, যদি কোথাও কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূরীভূত করবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটা তুলে নিন, তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমাদের। আপনি ওটা ধরুন, আমি এটা ধরছি।
আচ্ছা, ঠিক আছে, এবার প্রশ্নোত্তরে যাই। মাইক নিয়ে বলুন। হ্যাঁ, বলে দেবো একটু পরে, এটা হয়ে যাবে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যখন আপনারা চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন করছেন, স্বনির্বদ্ধ আবেদন করছেন, তো প্রতিবাদীদের মিছিলের ওপর এই আক্রমণটাকে কিভাবে দেখছেন? এটা দেখুন, এটা নিয়ে আমাদের সাংসদ ইতিমধ্যেই তার ফেসবুক পেজে প্রায় 1 ঘন্টা আগে একটা বিস্তারিত নোট দিয়েছেন। গতকাল ঘটনাটা কি ঘটেছে এই ফেসবুক নোটটা আমি আপনাদের পড়ে নেওয়ার অনুরোধ করছি, এবং তার সঙ্গে যদি অতিরিক্ত কোনো সংযোজন করতে হয় তা আমি মাননীয় সাংসদকে বলছি। পার্থদা বলুন। আমি ফেসবুক পেজে ডিটেলসটাই লিখেছি। গতকালের আগে অবধি নৈহাটিতে এরকম প্রচুর রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক অবরোধ মিছিল সব করেছে। আবার কিছু প্রাক্তনীর নামে কিছু মিছিলও হয়েছে। গতকালও সমস্ত প্রাক্তনীদের নিয়ে একটা মিছিল ছিল। সেই মিছিলে প্রাক্তনী মানে কারা? যারা এক্স স্টুডেন্ট তারা। তা সেই প্রাক্তনীদের যারা যখন একসাথে পড়তেন তখন কেউ রাজনীতি করতেন না, কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পরে প্রত্যেকের মধ্যেই নিজস্ব একটা রাজনৈতিক চেতনা আছে, কিংবা তার একটা ধ্যান ধারণা আছে। 1 কিলোমিটার অবধি মিছিলটা সঠিকভাবে এসছিল। তারপরে ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে, এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে, তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি, এবং পাবলিকলিও আজকে বলেছি, নৈহাটিতে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে, দলমত নির্বিশেষে সে যে দলেরই হোক, তাকে যেন গ্রেপ্তার করা হয়। না না, প্রাক্তনীরা তো সব দলেরই হতে পারে। প্রাক্তনী আবার কোনো দলের হয় নাকি? একটা স্কুলে যখন ছাত্র ছিল তখন কেউ দল করে না। এখন সবার বয়স হয়ে গেছে, কেউ না কেউ দলের মনোভাব সম্পন্ন হতেই পারে। কালকে জহর সরকার পদ থেকে সিদ্ধান্ত ঘোষণা করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের বিভিন্ন সমর্থকরা তারা একটা পোস্ট করতে শুরু করে, যে তাদের বার্তা হচ্ছে যে সরকারের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা দরকার। এটাকে আপনারা কি বলছেন? আমি এরকম কোনো বার্তার কথা জানি না, এবং এর মানে এটা জহর সরকারের পদত্যাগের সঙ্গে এর কি সম্পর্ক? হ্যাঁ, সেটাই তো হবে। এই জহরের বার্তা নিতে হবে সতর্কতা, অভিষেকদাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার, এই ধরনের। এটা পার্সোনাল ওপিনিয়ন কারোর হতে পারে, এটার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তিগত মতামত কেউ জানিয়েছেন, আমরা এগুলো কোনো এন্ডোর্স করছি না। এবং সত্যি কথা বলতে কি, আপনারা না দেখলে এটা যে ভাইরাল হয়েছে জানতেও পারতাম না। আপনারা জানালেন, আমরা জানলাম। আরেকটা বিষয়, যে ডিসি নর্থ তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগে আজকে বিজেপি ডিসি নর্থের অফিসের সামনে আজকে বিক্ষোভ দেখায়, অবস্থান করে। এটা নিয়ে তো আগের দিন আমরা একটা সাংবাদিক বৈঠক করেছিলাম, যেখানে পরিষ্কার আমরা ভিডিও ফুটেজ দেখাই, যেখানে ওই অপরাজিতার বাবা মা বলছেন যে তাদের কাছে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের থেকে এই ধরনের কোনো প্রস্তাব কখনো আসেনি। এবং তাদের যে প্রাথমিক যে বক্তব্য বা বয়ান, এটাও আমরা বলি যে তারা এটা নিয়ে আমরা কোনো কাটাছেঁড়া করতে চাই না, আমরা ওই কথাকেই মান্যতা দিতে চাই। তো এটা নিয়ে যদি আবার নতুন করে বিজেপি রাজনৈতিক কোনো জলঘোলা করতে চায়, মানে বারবার তারা ব্যর্থ হচ্ছে এটা নিয়ে করতে চেয়ে, তা তারা করতেই পারে। কিন্তু আমরা এক্ষেত্রে অপরাজিতা তার বাবা মার কথাটাই আমরা চূড়ান্ত বলে ধরব। একটু আগে মুখ্যমন্ত্রী বলার পরে নির্যাতিতার মা ফের এই টাকার প্রসঙ্গ তিনি তুলেছেন, এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যা বললেন তিনি ঠিক বলেননি। নির্যাতিতার পরিবার থেকে ফের এই কথা বলা হচ্ছে। না, আমি জানি না নির্যাতিতার বাবা মা কি বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, এরকম ক্ষেত্রে ভিকটিমদের ক্ষেত্রেই টাকাটা দেওয়া হয়।
নির্যাতিতার পরিবার যদি কোনোদিন মনে করেন যে তাদের কোনো কাজে, মেয়ের কোনো স্মৃতির উদ্দেশ্যে এই টাকাটাকে কাজে লাগাবেন, তারা যেন মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেন। তিনি ভিতরেও বলেছেন, বাইরেও বলেছেন। এর মধ্যে কোনটা ভুল বলেছেন এটা যদি একটু ক্ল্যারিফাই করতেন তাহলে আমার সুবিধা হতো বলতে। এবং এই কথা তো মুখ্যমন্ত্রীর কথা, বা এটা তো একটা পার্সোনাল স্পেসে কথা হয়েছিল। তার সত্যি করে বলতে কি কোনো ভিডিও ফুটেজও নেই, কোনো ডকুমেন্টও নেই। এটা নিয়ে বিজেপি কথা চালাচালি করতে পারে, কিন্তু আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন সেটাকেই আমরা সরকারি স্তরে আমরা ওটাকে গ্রাহ্য বলে ধরবো। আমাদের পার্টি স্তরেও সেই কথাটাতেই আমরা আবার শিলমোহর দেব। Sir, in English, first of all, regarding Abhishek Banerjee's tweet, the Joint Forum of Doctors have asked for an unconditional apology for his tweet, where he has mentioned that a patient have lost his life after bleeding for 3 hours. They are saying that this is a misleading tweet and therefore has asked for an unconditional apology. I don't think that his tweet is misleading, because today also Honorable CJ, he has said that protest cannot be at the cost of the duty, where Honorable CJ reminds that we should protest, but what is actual our identity, we can't forget it.